হায়দ্রাবাদের কথা বললেন, জি বা সিকিমের কথাও বলা যায় যে তারা ওই একটা সুতা ধরে তারপর হুম দেশটা দখল করে নেয়। হুম এখন যেমন হায়দ্রাবাদের নিজামকে সরিয়েছে, হিন্দু নির্যাতন হচ্ছে, বিভিন্ন অজুহাতে সরিয়েছে। বাংলাদেশেও এরকম অভিযোগ করতেছে ভারত যে হিন্দু নির্যাতন হচ্ছে। আবার আমরা যদি দেখি যে ত্রিপুরার রাজা প্রদত্ত নারায়ণ তিনি বলতেছেন যে পার্বত্য চট্টগ্রাম দখল করো, দখল করে এটা হুম স্বাধীন রাজ্য করো। এখানে আবার যদি দেখে একটা কলাম, এটা লিখে জগন্নাথ, তিনি লিখেছেন যে ওয়াই ইন্ডিয়া মাস্ট ফোকাস অন এ টু স্টেট সলিউশন ফর বাংলাদেশি হিন্দুজ। ঠিক একই আরেকজন লিখেছে যে কার্ভিং এ হোমল্যান্ড ফর হিন্দুজ অফ বাংলাদেশ এন্ড আনলকিং দ্য ল্যান্ডলক নর্থ ইস্ট, হুম এটা হুম লিখেছেন জয়দীপ মজুমদার। তো হুম এরা লিখতেছেন যে যে বাংলা মানে ভারতের উচিত এই চিকেন নেকটাকে প্রশস্ত করার জন্য হুম বাংলাদেশের জমি দখলে নেওয়া। তো চিকেন হুম নেকের তো ওই পাশে নেপাল আছে, নেপালের জমি নেন হুম না কেন? ওটা নিবে না। হুম এখন বাংলাদেশকে 14-15 বিলিয়ন ডলার দিয়ে দিবে, রংপুর অঞ্চলটা দিয়ে দিবে। এই হুম 14-15 বিলিয়ন ডলার তো আমাদের প্রবাসীরা আমাদের 2-3 মাসের ভিতরেই পাঠিয়ে দেয়। যাক, আর দেওয়ার পরে এই 2.5 কোটি জনগণকে এরা উৎখাত করে দিবে। আর যদি হুম বাংলাদেশ রাজি না হয় তাহলে জোর করে করতে হবে। তো এই যে এই ধরনের কথাবার্তা একটা রাষ্ট্রের হুম সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি, এটা আসলে ভারত সরকার তো ওদেরকে কিছু বলতেছে না, থামাইতেছে না। তার মানে কি এতে কি ভারত সরকারের উৎসাহ আছে? এই গেল এক প্রশ্ন। আর আর সলিউশন হিসেবে কি করা যায়? মানে পাকিস্তানের কাছ থেকে অবশ্যই জে-17 যে ইউনূস সরকার চুক্তি করে গেছে, চীনের কাছ থেকে জে-10C বা তুরস্কের সঙ্গে যে চুক্তিগুলো এগুলো তো সব আছে। হুম এগুলো কিন্তু কিছুই তারেক রহমান ক্যানসেল করতেছে না। তার মানে এই যে আমাদের মানে অস্ত্রের স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমাদের কি আসলে বিভিন্ন রাষ্ট্রের সহায়তায় ইরানের মতো একটা রাষ্ট্র হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? না ধন্যবাদ। এই যে আপনি প্রথমে যে বললেন এই যে বিভিন্ন লেখক লিখতেছে, তো তারা বলতেছে ভারতের আমাদের হিন্দুরা তো আমরা হিন্দু মুসলমান ভাগ করি না, আমরা এখানে সব বাংলাদেশি, আমরা সবাই এক আছি। এবং তারা যে এইসব কি নাম জয়দীপ মজুমদার এরা হ্যাঁ, লিখছে, এই যে দেখেন উপরের লালটুকু আর নিচের লালটুকু এই হ্যাঁ দুটো তারা বাংলাদেশ থেকে নিয়ে নিবে। এগুলা এগুলা তাদের অলীক স্বপ্ন। আর তাদেরকে আমি পাল্টা যদি বলতে চাই তাই বলবো, ঠিক আছে একটা কাজ করো, 25 কোটি মুসলমান আমাদেরকে দিয়ে দাও, আমরা 7 সিস্টার নিয়ে নিই, ঝামেলা করার দরকার। তুমি ওই চিকেন নেকটাকে এখানে রংপুর টংপুর এখানে আসলে আমরা কোমর ভেঙে দিব, কোমর হাত পা না কোমর ভেঙে দিব ইনশাল্লাহ। সুতরাং এইসব কথা বলে আমাদের কোনো লাভ নাই। আমরা এমনিতেই আমাদের মৌলানা ভাসানী আসাম ছাড়া এটা অপূর্ণ বলছে, তো আসাম মানে ত্রিপুরা মেঘালয় সব আমাদের এগুলো ছিল। আপনি জানেন ভোটের মধ্যে আমরা মুর্শিদাবাদ নদিয়া পাইছিলাম, কিন্তু আজকে আমরা মুর্শিদাবাদ পাই নাই। খুলনাতে আমরা একটু কম ভোট পাইছিলাম, কিন্তু খুলনার পরিবর্তে আমরা মুর্শিদাবাদ এবং নদিয়া দুইটা দিয়ে দিতে হয়েছে, আপনি জানেন। এমনকি কলকাতা ভাগ করারও প্রশ্ন আসছিল, কিন্তু সেটাও আমরা পাই নাই। আর এদিকে আরাকানও চলে গেছে, এগুলো আমাদের অনেক ভুল ছিল, এগুলো নিয়ে আরেকদিন ডিসকাস করব। তো ভারতের বন্ধুদেরকে বলবো বি কেয়ারফুল। আমরা কিন্তু আমাদের প্রেসিডেন্ট জিয়া কিন্তু ভারতকে পরাজিত করছিল, আবার পাকিস্তানকেও পরাজিত করছিল। 65 সালে তোমাদেরকে যে পরাজিত কইরা পাঞ্জাবে যে ঢাকা জায়গা আমাদের প্রেসিডেন্ট জিয়া তখন ক্যাপ্টেন জিয়া দখল করছিল, সেটা কিন্তু এখন পাকিস্তানের অংশ। তো সুতরাং আর আপনি যে কথাটা বললেন যে লাস্টে এগুলো নিয়ে এইসব রেটরিক এগুলো নিয়ে বেশি ডিসকাস করার দরকার নেই, এগুলো হচ্ছে কতগুলো পাগলা কুত্তা সাইকোপ্যাথ, এরা আমাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। বাট এই যে পরবর্তী প্রসঙ্গ যেটা আপনি আনলেন যে 17 যে সি চেংডু বা থান্ডার, তারপরে ওইদিকে সুইডিশ গ্রিপেন এবং ইউরোফাইটার টাইফুন ইটালি, এগুলো নিয়ে কথা হচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি হাকান ফিদান, তাকে শুধু আমি পররাষ্ট্রমন্ত্রী মনে করি না, আপনি নিশ্চয়ই জানেন টার্কিশ প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান তাকে পরবর্তী তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করছেন। বলেন কি? হ্যাঁ, একে পার্টির পরবর্তী নেতা হচ্ছে ফিদান, হাকান ফিদান। আপনি জানেন পলিটিক্যাল সায়েন্সের পিএইচডি ব্লিংকেন ইউনিভার্সিটিতে সে পড়ছে আঙ্কারাতে, কিন্তু সে কিন্তু আবার ডিপ্লোমেসি এবং সিক্রেট সার্ভিস পড়ছে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড, যেটা সেটা কি গোয়েন্দা প্রধান ছিল অনেক বছর? ওই যে সে এমআইটির নন কমিশনড অফিসার ছিল আর্মিতে, তারপরে গোয়েন্দা প্রধান ছিল। এবং তার আরেকটা মারাত্মক পরিচয় আছে, যেটা তুরস্ক কিভাবে গ্রহণ করছে আমি জানি না, সেটা হচ্ছে তার বাবা কিন্তু একজন কুর্দিশ, তার মা ওকে। হচ্ছে, আপনি জানেন তুর্কিদের সাথে কুর্দিশের বিরাট যুদ্ধ। এমনকি এমনকি উনি যখন গোয়েন্দা প্রধান ছিলেন তার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন হচ্ছিল যে সে কুর্দিদের সাথে পিকেকে, আপনি জানেন কুর্দিদের একটা পার্টি আছে পিকেকে, এটার সাথে মারাত্মক যুদ্ধ হয় তুর্কিশ আর্মিদের। কারণ আপনি জানেন ইরাক, ইরান, সিরিয়া, তুরস্কের একটা ছোট একটা কুর্দিস্তান এটা ওরা স্বাধীন করতে চাইছিল, তো সেখানে অনেক যুদ্ধ হয়েছিল। কিন্তু এই বুদ্ধিমান এরদোগান সাহেব তাকে ইন্টেলিজেন্স করে কুর্দিশ বাবা তার্কিশ মা তার একটা, আপনি দেখেন কুর্দিরা কিন্তু অনেক এখন শান্ত, আগের মতো নাই, এবং তাকে অত্যন্ত বুদ্ধিমানের সাথে কাজে লাগিয়ে আজকে এই পজিশনে আছে। এই কুর্দি বাবার ছেলে এখন
হি ইজ পয়েজড টু বিকাম দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ টার্কিয়া, এটা বলা হচ্ছে এবং এটা আমি তার ইতিহাস যতদূর জানলাম। এবং আমাদের দেশে আসার পরে আপনি যে বললেন, তাকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স এবং অ্যাডভাইজার সবাই গিয়ে তাকে মানে এইরকম সম্মান আমি কিন্তু খুব কমই দেখছি দিতে হবে, দিতে হবে, তাকে সম্মান দিতে হবে, সে সম্মানের লোক। আপনি জানেন যে এই কথাটার সাথে জাতিসংঘের প্রেসিডেন্ট আমাদের ডক্টর খলিলুর রহমান হলেন, এটাও আমি একটু বলতে চাই। এটাও তারেক রহমানের ফরেন পলিসির, আমাদের বাংলাদেশের ফরেন পলিসির আপনি একটা অত্যন্ত ভালো দিক বলতে পারবেন। যুক্তরাষ্ট্র, চায়না এবং রাশিয়া, এই যে ভারতের বন্ধু, সবচেয়ে বড় বন্ধু রাশিয়া মনে করেন। আপনি দেখেন আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কিন্তু, হ্যাঁ, খলিল সাহেব তো রাশিয়ায় আছেন এখন। এবং আপনি জানেন গতকাল তাকে যে মানে হার্টফেল্ট সংবর্ধনা এবং তার যেসব ওয়ার্ড আমি এই আপনার ল্যাব্রবের শুনলাম, আমার কাছে অভিভূত আমি হয়ে গেছি, আমার কাছে ভালো লাগছে। এই জন্য যে পৃথিবীর 3 মহাশক্তিধর দেশ আমাদের ফরেন পলিসির পক্ষে আছে, আমাদের সাথে আছে। ভাই একটু যদি থামাই, একটা কথা না বলে পাচ্ছি না। সবচেয়ে ভালো লাগে কি জানেন, যে আমরা যা খুশি তাই করতে পারতেছি স্বাধীন দেশ হিসাবে। আমাদের রাশিয়া যাচ্ছি, চায়না যাচ্ছি, তুরস্কে যাচ্ছি, সৌদি আরব যাচ্ছি, পাকিস্তান যাচ্ছি। আপনার খেয়াল আছে যে শেখ হাসিনার শেষ সফরটা ছিল চায়না সফর। তখন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিল যে আমরা ভারতের অনুমতি নিয়েই চায়না যাচ্ছি। মোদিজির মানে কত বড় নির্লজ্জ, কত বড় মূর্খ, কত বড় মানে পরাধীনতা। এটাতে আমরা নাই। জি প্লিজ কন্টিনিউ, আপনাকে থামানোর জন্য দুঃখিত। অবশ্যই, না থ্যাংক ইউ। আমরা তো কারো মুখাপেক্ষী থাকবো না। আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের প্রয়াত নেত্রী কি বলেছেন, আমাদের বিদেশে বন্ধু আছে, কোনো প্রভু নাই। হ্যাঁ, তো আমাদের প্রভু থাকবে না? আমাদের প্রভু উপরে আল্লাহ, নিচে এই দেশের জনগণ, তারপরে আমাদের বন্ধুরা আছে। এখন আমরা নিজেরা অনেক ঝগড়া করব, বাট ইন টার্মস অফ মাই সভরেনিটি, মাই ইন্টারেস্ট, আমরা বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ মানুষ, যত রাজনৈতিক দল আছে এক্সেপ্ট আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই ফেসিস্ট মাফিয়া, আমি তাদেরকে ফেসিস্ট বলতে রাজি নাই, আপনারা সবাই ফেসিস্ট বলেন, এরা হচ্ছে মাফিয়া, একটা দুষ্টু চক্র, ডাকাতের দল। এরা কোনো রাজনৈতিক দল, ফেসিজমেরই একটা নীতি আছে বিশন ভাই, এটা ফেসিজমের নীতিও মানে না তো। এরা হচ্ছে মাফিয়া, ডাকাতের দল। এই দেখেন, তারা বলে যে তারা নাকি স্বাধীনতার পক্ষের দেশ। স্বাধীনতা আমাদের মাথার উপর, ঠিক আছে, চেতনা আমরা বিক্রি করি না, কিন্তু অবশ্যই মুক্তিযুদ্ধকে আমরা মাথার উপর রাখি। কিন্তু এইটা বিক্রি করে আমার পুরো দেশটাকে ভারতের কাছে ইজারা দেওয়া, এটা আপনি বললেন মাহমুদ হাসান, আমার এখনো মনে আছে, উই টক উইথ মোদিজি, হাসান মাহমুদ, সরি হাসান মাহমুদ নামও মনে থাকে না শয়তান গুলার, যে উই টক টু মোদিজি দ্যাট আওয়ার প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু ভিজিট চায়না। কেন তুই মোদিজিকে বলবি কেন? মোদিজি কি তোর কি? এখন আপনি যে কথাটা বললেন যে ভারত আমাদেরকে ভিসা, আমরাও কিন্তু ভারতের 60 দিনের ভিসা বাতিল করছি, দেখছেন তো আপনি? দেখছেন সেটা? ভারতীয়দের আমরা 2 মাসের ভিসা দিতাম অফিসিয়ালদের, উইদাউট এনি প্রায়র অ্যাপ্লিকেশন, এয়ারপোর্ট আসলে সেটা বাতিল করে দিছি। সেটা তো করেছে, কিন্তু তারেক রহমানের আশা ছিল যে ভিসাটা সহজ হবে, যে টুরিস্ট ভিসা এবং চিকিৎসা ভিসা। এবং আপনার খেয়াল আছে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের কিছু রপ্তানি পণ্য ভারতের এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে গন্তব্যে যেত, ওটা আবার চালু করার জন্য বলছিল, কিন্তু ভারত আসলে কিছুই করতেছে না। ভারতের একটা গোলাম লাগবে, চায়নার মতো, সরি হাসিনার মতো একটা গোলাম লাগবে ভারতের। আমি আপনাকে বলি, আপনি আরেকটা ভালো কথা মনে করে দিয়েছেন, থ্যাংক ইউ। সেটা হচ্ছে আমাদের পণ্য কলকাতা বা দিল্লি এয়ারপোর্ট দিয়ে যাইতো। আসলে এটা আমাদের দরকার না, এটা আমাদের ভালো হয়েছে বন্ধ করে দিয়ে। আমাদের সিভিল এভিয়েশন অথরিটি, এটা আপনি জানেন আমি এভিয়েশনের মানুষ, আমার দুঃখ লাগে, আমার ঢাকা এয়ারপোর্ট, আমার চট্টগ্রাম এয়ারপোর্ট, আমার সিলেট এয়ারপোর্ট আছে, আমি আমার এই 3 এয়ারপোর্টকে কেন সমৃদ্ধ করি না? আমার পণ্য কেন ঢাকা থেকে গেলে আপনার বেশি দামে হবে কলকাতা দিল্লি থেকে, সরি বেশি হবে কলকাতা থেকে কম হবে, কি কারণ? আমাদের ঢাকা এয়ারপোর্ট, এগুলো নিয়ে আরেকদিন আপনি সুযোগ দিলে কথা বলবো। আমাদের ঢাকা এয়ারপোর্ট, চট্টগ্রাম এবং সিলেট ইন্টারন্যাশনাল 3টা এয়ারপোর্ট একদম ধ্বংস করে দিয়েছে আমাদের এই মানে ইনএফিশিয়েন্ট এবং কারাপ্টেড কতগুলো অফিসার। এবং ঢাকা তো ধরেন কোনো মতো চলে, চট্টগ্রাম এবং সিলেটকে অগজ করে রাখছে, এখানে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট নামতে দেয় না, কোনো কার্গো প্লেন নামতে দেয় না। এগুলো নিয়ে আমাদের এই সরকার কি করবে আমি জানি না, কারণ এই এয়ারফোর্স থেকে কতগুলো ডাম্পিং অফিসার আইনে এখানে বসায়, কদিন পরে কারাপশন করে চলে যায়। এই যে আমি কলকাতা কেন যাবো, আপনি আমাকে বলেন, কেন কলকাতা সস্তা হবে আমার থেকে? আপনি আমার পণ্য আমি ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে পাঠাবো, আমার 3টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্ট গুলোকে আমি সমৃদ্ধ কেন করি না? আমি কার্গো ভিলেজ কেন বানাই না? আমি কেন এত বেশি চার্জ করব? কি কারণে করব? আপনি জানেন যে স্ক্যানিং চার্জ, আপনি জানেন এটা পণ্য স্ক্যানিং করতে হয়, সেই স্ক্যানিং কার্ড কলকাতা থেকে ঢাকায় হচ্ছে
মানে ঢাকা চট্টগ্রাম সিলেট একই, আপনার দাম হচ্ছে আপনার 4 গুণ বেশি। হোয়াই? এবং এটা একমাত্র বিমান করে এবং সিভিল এভিয়েশন করে, অন্য প্রাইভেট কাউকে করতে দেয় না। আপনি জানেন এই যে কলকাতা বন্ধ হয়েছে, খুব ভালো হয়েছে, আমি এটা চালানোর পক্ষে না। আপনি জানেন চট্টগ্রামে একটা ছোট্ট কার্গো ছিল, এখন সিলেটে চালু হয়েছে। কেন? ঢাকা চট্টগ্রাম সিলেট আপনি কার্গো প্লেন চালান, সমানে চালান, আমি কেন কলকাতা দিল্লি যাব? আমার কেন ওখানে দাম বেশি পড়বে? সিভিল এভিয়েশন মাস্ট ডিক্রিজ দ্য প্রাইস অফ দ্য সেন্ডিং কার্গোস এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। কেন আমি কলকাতা দিল্লি যাব? না, মেইন সমস্যা হচ্ছে আসলে আমলাতন্ত্র। শেখ হাসিনার আর সরকারের আমলাগুলো রয়ে গিয়েছে। ওই যে আমাদের ওই যে সাবেক উপদেষ্টা ফয়জুল কবির বলছিল না যে মাইলস্টোন বিমানটা ওই মাইলস্টোন কলেজের উপর না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল। খুবই খারাপ এরা। আপনি যদি সচিবালয়ে যান, ভাই একটা সচিব আসে 12টা 1টায়। আসার পরেই বলে যে স্যারের লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইম গেলে আপনি পরে দেখা করতে যাবেন, বলে স্যার এখন লাঞ্চের পর রেস্ট নিচ্ছে। তারপরে দেখা করতে যাবেন, বলবে স্যার বাসায় চলে গিয়েছে। এই হচ্ছে সচিব। এদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকায় পালি। ভাই আমাদের ইউকেতে তো কোনো সচিব-মচিব কিচ্ছু নাই। এখানে সেক্রেটারি চলে কিভাবে? আপনি যে কথাটা বললেন এটা তো আমলাতন্ত্রের ব্যাপারে তো বলতে গেলে অনেক বড় কথা। এখন তারা তো হচ্ছে পলিশড, শিক্ষিত চোর। না, আমি তারেক রহমানের প্রতি সন্তুষ্ট একটা দিক দিয়ে যে উনি ক্ষমতাকে একদম মাটিতে নামিয়ে আনছেন। ইয়েস, প্রধানমন্ত্রী, মন্ত্রী ওবায়দুল কাদের যখন বাইর হইতো রে ভাই, কি পরিমাণ গাড়ি, কি পরিমাণ মানুষ, কি পরিমাণ সিলুট, এগুলো তখন প্রধানমন্ত্রীর সঙ্গেই নাই। এখন মন্ত্রী হইছেন, কাজ করেন। একদম একদম মাটিতে নামে আনছে। কিন্তু শেখ হাসিনার সেই ফ্যাসিস্ট আমলে আমরা আর ফিরতে চাই না।